সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলবো হঠাৎ দিল্লি কেন ছুটলেন ভারতীয় দূত, ঢাকা দিল্লি সম্পর্কের নতুন খেলা, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের রাজনীতিতে হঠাৎ করেই যেন এক ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের সরকার ও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষেই হঠাৎ করে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বিকেলে ভারতীয় এ দূত এক প্রকার তড়িঘড়ি করেই দিল্লির বিমান ধরেন, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এই জরুরি দিল্লি যাত্রা? ঢাকা থেকে তিনি ঠিক কি বার্তা নিয়ে সাউথ ব্লকে ছুটলেন? একদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির টানাপোড়েন, অন্যদিকে দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। আর এসবের মাঝেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধানের গোপন ঢাকা সফর। সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে এখন চরম উত্তেজনা আর নানামুখী গুঞ্জন। আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব ঠিক কি ঘটছে ঢাকা আর দিল্লির এই পাওয়ার করিডোরে। দর্শক, পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের গত দুদিনের ঘটনার গতিপথের ওপর চোখ রাখতে হবে। সোমবার দুপুরে সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, আর ঠিক তার পরপরই তিনি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে। তবে এই তৎপরতার শুরু সোমবার থেকে নয়, এর আগের দিন অর্থাৎ রবিবারই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মুখোমুখি হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। খলিলুর রহমানের সাথে মোট বৈঠক হয়েছে 1.5 ঘন্টা সময়কালের। এর মধ্যে কোনো কর্মকর্তা, দুই পক্ষের কোনো কর্মকর্তা ছিলেন না, শুধুমাত্র খলিলুর রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে কমপক্ষে আধা ঘন্টা একান্ত বৈঠক হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী 3 শীর্ষ ব্যক্তির সাথে এই বৈঠকগুলো সম্পন্ন করেই বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতীয় দূত। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার প্রায় 1.5 মাসের মাথায় এটাই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। ঢাকার কূটনৈতিক অঙ্গনের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করছে, বাংলাদেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে যে বার্তা আদান প্রদান হয়েছে, বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থান ও মনোভাব ঠিক কি তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও উচ্চ পর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মূলত দীনেশ ত্রিবেদীর এই জরুরি দিল্লি যাত্রা। তবে ভারতীয় দূত হঠাৎ কেন দিল্লি গেলেন সে বিষয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন যথারীতি মুখে কুলুপ এঁটেছে। কোনো মন্তব্য করতে তারা নারাজ। এখন প্রশ্ন দাঁড়ায়, বাংলাদেশ সরকার ভারতীয় দূতকে ঠিক কি বার্তা দিয়েছে? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে স্পষ্ট করেন আলোচনার আসল বিষয়বস্তু, তবে অনেক কিছুই অপ্রকাশিত রয়েছে। তিনি জানান, মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার জন্য দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরও ভারতে পালিয়ে থাকার তথ্য উল্লেখ করে তাদের দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের সহায়ক পরিবেশ দরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভারতীয় দূতের সামনে তুলে ধরা হয়েছে। আসলে সম্পর্কের এই সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছে খুব সম্প্রতি। ভারতে অবস্থানরত শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি এক মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা দিল্লির সম্পর্কে নতুন করে তৈরি হয় তীব্র অসন্তোষ ও টানাপোড়েন। এমনকি এই সম্পর্কের প্রভাব পড়েছে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনেও। ব্রিক্সের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ইতিপূর্বেই আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বলে নেওয়া ভালো যে ব্রিক্স সভাপতি
বিমস্টেক সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু ভারতের এই আমন্ত্রণে বাংলাদেশ শেষ পর্যন্ত সাড়া দেবে কিনা বা প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি এখনো প্রকাশ্য নয়, অপ্রকাশ্য। আমরা কিন্তু বলছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন, যেতেই হবে তাকে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন কিনা সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে কি বুঝতে পারছেন? এটি আগাম প্রকাশ কেন করবে না? বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিদের একদম স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যদি আগাম প্রকাশ করে দেয় তাহলে জঙ্গিরা দেশটাকে অস্থির করে ছেড়ে দেবে। সারা বাংলাদেশে অলরেডি বোমা ফিট করা রেডি হয়ে গেছে, জাস্ট রিমোট কন্ট্রোল চাপবে, সুইচ টিপবে, বম্বিং হবে। এমন নানা ঘটনা ঘটবে, যার কারণে কৌশলগত কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সম্ভাব্য ভারত সফর আগেই প্রকাশ করা হচ্ছে না, অল্প কয়েকদিন আগে প্রকাশ করা হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে যখন এই কঠোর ও স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, তখন ভারতের দৃষ্টিভঙ্গি ঠিক কি? বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে অনেক নাটক ঘটছে, আমি কয়েকদিন যাবতই বলছি অনেক নাটকীয়তা ঘটছে, কিন্তু নেপথ্যে ভিন্ন কিছু ঘটছে। এই ভিন্ন কি ঘটছে সেগুলো আপনারা প্রকাশ্যে অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও কিন্তু দুই দেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক প্রত্যাশার কথাই শুনিয়েছেন। তিনি স্পষ্ট আশা ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো ভালো হবে। তিনি একটা শব্দ যুগল ব্যবহার করেছেন, লুকিং ফরওয়ার্ড, সামনের দিকে এগোবেন। সাক্ষাৎ বেশ ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আমন্ত্রণ তো আগে থেকেই আছে। ভারতের জনগণ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে তাকাতে চান। আমরা ইতিবাচক। আমি খানিক আগে যেটি বললাম, তিনি আরো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক তথ্য তুলে ধরে বলেন, দুজন নেতা যখন একসঙ্গে বসবেন বা আলোচনা করবেন তখন গণতন্ত্রে নানাবিধ সমস্যা বা ইস্যু থাকবে। ইস্যু না থাকলে সেটা তো আর গণতন্ত্র থাকে না। ভারতের নিজস্ব কিছু বিষয় থাকবে, বাংলাদেশের কিছু বিষয় থাকবে, তবে দুই দেশের সাধারণ মানুষের একটাই চাওয়া, তা হলো একটি সুন্দর ও ভালো সম্পর্ক। উল্লেখ্য, কূটনৈতিক রাজনীতিতে দীনেশ ত্রিবেদীর আগমন কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। ভারতের সাবেক এই রেলমন্ত্রীকে গত এপ্রিলে বাংলাদেশে তাদের 16তম হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম ভারত কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন ঝানু রাজনীতিবিদকে হাই কমিশনার হিসেবে ঢাকায় পাঠিয়েছে। গত 25শে জুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন তিনি। এরপর 29শে জুলাই পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সবশেষ 10ই আগস্ট প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই তার এই আকস্মিক দিল্লি সফর। তবে কূটনৈতিক এই দৃশ্যপটের নেপথ্যে আরেকটি চরম নাটকীয় ঘটনা ঘটেছে, যা পুরো সমীকরণকে আরো রহস্যময় করে তুলেছে। দীনেশ ত্রিবেদী যখন একের পর এক হাই ভোল্টেজ বৈঠক করছেন, ঠিক সেই একই সময়ে নীরবে ঢাকা সফর করে গেলেন ভারতের গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জৈন। বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে পরাগ জৈন 4 সদস্যের একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এই ঢাকা সফরে আসেন। এই সফরটি ছিল একেবারেই নজরদারির বাইরে। এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে গত রবিবার বিকেলে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থান নেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশে আসার ঠিক আগে চীন সফর সম্পন্ন করেছেন র প্রধান। আর ঢাকা সফরকালে গতকাল সোমবার প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী
তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এমনকি কোনো নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র দাবি করছে এই শক্তিশালী প্রতিনিধি দলটি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেছেন। এছাড়া ডিজিএফআই এর সাথে তো বৈঠক করেছেনই, কারণ ডিজিএফআই এর আমন্ত্রণেই এর প্রধান এসেছেন বাংলাদেশে। অবশ্য কৌশলগত কারণেই দুই দেশের কোনো পক্ষই এই সফরের বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য প্রকাশ করেনি। সফর শেষে সোমবারই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে ভারতে ফিরে গেছে। প্রিয় দর্শক, একদিকে ভারতের রাজনীতিবিদকে পাঠানো কূটনীতি, অন্যদিকে প্রধানের গোপন ঢাকা সফর, এই দুইয়ের মধ্য দিয়ে স্পষ্ট যে ঢাকা ও দিল্লির রাজনীতি এখন এক ঐতিহাসিক ও অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে রয়েছে। শেখ হাসিনার প্রত্যার্পণ নাকি স্বদেশ প্রত্যাবর্তন, এবং রাজনৈতিক উত্তেজনার মুখোমুখি দাঁড়িয়ে ভারত যেমন সম্পর্কের বরফ গলাতে চাইছে, তেমনি বাংলাদেশও নিজেদের জাতীয় স্বার্থে অবস্থান অনড় রাখছে। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়ে ভারত সরকারের কাছে ঢাকার ঠিক কি বার্তা তুলে ধরেন এবং এর জবাবে নরেন্দ্র মোদী সরকার কি পদক্ষেপ নেয়, তার উপরই নির্ভর করছে আগামী ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ। আর এই ভবিষ্যৎ গতিপথ দেখতে হলে আমাদের নিশ্চয়ই কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই সেটি দেখবার জন্য অপেক্ষা করব। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।